দর্শক, আমরা যখন অনুষ্ঠানটি শুরু করছি তখনকার যে খবরটি আমাদের হাতে আছে সেটি হলো নিউ ইয়র্ক সিটির মিডটাউনে, ম্যানহাটনের মিডটাউনে এক বন্দুকধারী হামলা চালিয়েছেন। তিনি অ্যাসল্ট রাইফেল ব্যবহার করে এখন পর্যন্ত 6 জন মানুষ তার গুলিতে আহত হয়েছেন, একজন পুলিশও সেখানে আছেন। পুরো এলাকাটি অর্থাৎ পার্ক অ্যাভিনিউ এবং 52 স্ট্রিটের পুরো এলাকাটি পুলিশ ঘিরে রেখেছে এবং বিল্ডিংয়ে ঢুকে তল্লাশি চালানো হচ্ছে। সশস্ত্র এই দুর্বৃত্তকে খুঁজে বের করার চেষ্টা করছে এনওয়াইপিডি। নিউ ইয়র্কের গভর্নর, মেয়র এবং এনওয়াইপিডির পক্ষ থেকে পুরো এলাকার মানুষজনকে ঘরের ভিতরে থাকতে বলা হচ্ছে এবং একই সাথে এই এলাকাটি এড়িয়ে যেতে বলা হচ্ছে। অন্যান্য বিষয়গুলোর আলোচনা থাকবে TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি এহসান জুয়েল। শুরুতে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই, রাশিয়ার উপর ব্যাপক ক্ষেপেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনের আগে একদিনের মধ্যে যুদ্ধ বন্ধ, নির্বাচনের পর বেশ কয়েক দফা কূটনৈতিক উদ্যোগের পর সবশেষ 50 দিনের আলটিমেটাম এবং সোমবার সেইখানেও পরিবর্তন এনেছেন তিনি বলছেন এত লম্বা সময় ধরে অপেক্ষা করার কোনো মানে নেই, কারণ শান্তি আলোচনায় কোনো অগ্রগতি নেই। তাই আগামী 10 থেকে 12 দিনের মধ্যেই যুদ্ধবিরতি ঘোষণা করতে হবে পুতিনকে। তিনি আর কোনো আলোচনায় আগ্রহী নন বলেও জানিয়ে দেন। তবে আগের 50 দিনের আলটিমেটাম নিয়ে যেমন কোনো প্রতিক্রিয়া দেয়নি মস্কো, এবারও তেমনি নীরব রয়েছে তারা। ট্রাম্পের মন্তব্যটি আমরা শুনে আসতে চাই। To change the deadline from 50 days. So what is your new deadline? What I'm can we going to expect? make a new deadline of about 10 or 12 days from today. No reason in waiting. There's no reason in waiting. It's 50 days. I want to be generous, but we just don't see any progress being made. Mr. President, visit. So you can imagine just how special that's going to be. So what I'm doing is we're going to do secondary sanctions unless we make a deal, and we might make a deal. I don't know. You don't know. Competently run border that anybody's ever seen. can I Prime call Minister, Yeah, I'd say 10 to 12 days. I'll announce it probably tonight or tomorrow. But there's no reason to wait. If you know what the answer is going to be, why wait? And it would be sanctions and maybe tariffs, secondary tariffs. You know what a secondary tariff is. We want to bring a lot of the pharmaceuticals back to America, where they should be. Russia could be so rich right now. Instead, they spend all their money on war. They spend everything on war and killing people, and it doesn't make sense to me. I thought he would want to end this thing quickly. I really felt it was going to end, but every time I think it's going to end, he kills people. Could a meeting help, and are you considering, as been proposed, to meet in Turkey in August? I'm not so interested in talking anymore. He talks, we have such nice conversations, একইভাবে গাজা ইস্যুতেও নিজের বিরক্তি লুকাননি ট্রাম্প। বেঞ্জামিন নেতানিয়াহু দিনের পর দিন দাবি করে আসছেন গাজায় কোনো অনাহারি নেই। এই দাবি মিথ্যে বলে মনে করেন ট্রাম্প। ইসরায়েলের অবরোধের কারণে গাজায় খাদ্য সংকট বিরাজ করছে বলেও মনে করেন তিনি। জাতিসংঘের তথ্য অনুযায়ী গাজার 3 ভাগের 1 ভাগ মানুষ দিনের পর দিন না খেয়ে রয়েছেন। 2 বছরের কম বয়সী 1 লাখের বেশি শিশু অপুষ্টির কারণে মৃত্যুর চরম ঝুঁকিতে রয়েছে। আরও 2টি আপডেট আছে গাজা ইস্যুতে। সেখানে ইসরায়েল গণহত্যা চালাচ্ছে বলে উল্লেখ করেছে ইসরায়েল ভিত্তিক শীর্ষস্থানীয় 2টি মানবাধিকার সংস্থা, বোটসেলেম ও ফিজিশিয়ানস ফর হিউম্যান রাইটস। সংস্থা 2টি বলছে ইসরায়েলকে থামানো দেশটির পশ্চিমা মিত্রদের নৈতিক ও আইনি দায়িত্ব। প্রতিবেদনে গাজায় ইসরায়েলের অপরাধের বিস্তারিত বর্ণনা তুলে ধরা হয়েছে। এর মধ্যে রয়েছে হাজার হাজার নারী, শিশু ও বৃদ্ধ ফিলিস্তিনকে হত্যা, গণহারে বাস্তুচ্যুত করা এবং মানুষকে অনাহারে রাখা। আরেকটি আপডেট হলো আজ প্যালেস্তাইন ও ইসরায়েলের মধ্যে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের আলোচনা পুনরায় চালুর লক্ষ্যে জাতিসংঘের সম্মেলন শুরু হয়েছে। নিউ ইয়র্ক শহরে 3 দিনব্যাপী এই সম্মেলনের নেতৃত্ব দিচ্ছে ফ্রান্স ও সৌদি আরব। সম্প্রতি প্যালেস্তাইনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছে প্যারিস। এপির তথ্য অনুযায়ী জাতিসংঘের 193টি সদস্য দেশের মধ্যে ফ্রান্স সহ 142টি প্যালেস্তাইনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। এই তালিকায় ব্রিটেনও যোগ দেবে বলে আশা ফ্রান্সের, কারণ প্যালেস্তাইনকে স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়ে সম্প্রতি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে চিঠি দিয়েছেন 221 ব্রিটিশ আইন প্রণেতা। জবাবে স্টারমার বলেছেন এই স্বীকৃতি অবশ্যই বৃহৎ পরিকল্পনার অংশ হতে হবে।
বাংলাদেশ প্রসঙ্গ। আমেরিকা ও চীনের পরস্পর বিরোধী চাপে আবারও দিশেহারা অবস্থা বাংলাদেশের। ট্যারিফ সহ নানা ইস্যুতে চীনের সাথে সম্পর্ক কমিয়ে আনতে ঢাকাকে চাপ দিচ্ছে ওয়াশিংটন। সম্পর্ক আরো ঘনিষ্ঠ করতে চাপ বাড়াচ্ছে বেইজিং। গত জুনে বাংলাদেশ ও পাকিস্তানকে নিয়ে একটি জোট গঠনের উদ্যোগ নিলেও বৈঠকে যোগ দিয়ে বাংলাদেশ তাতে রাজি হয়নি। তবে 21শে জুলাই ঢাকায় চীনের রাষ্ট্রদূত ইয়ান ওয়েন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে আগামী সেপ্টেম্বর মাসে চীন ত্রিদেশীয় উদ্যোগের জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের প্রথম বৈঠকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বাংলাদেশকে যোগ দিতে অনুরোধ করেছেন। এইসব বিষয় নিয়ে আলোচনা করব এবং আলোচনা করতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন বর্ষিয়ান সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক সৈয়দ মাহমুদুল্লাহ এবং ইউনিভার্সিটি অফ নিউ অর্লিন্সের প্রফেসর ডক্টর কবির হাসান। সৈয়দ মাহমুদুল্লাহ, আপনার কাছে শুরুতে যে প্রশ্নটি রাখতে চাই সেটি অবশ্যই ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ বন্ধের বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থান পরিবর্তন বিষয়ে। তিনি সপ্তাহ দুয়েক আগে 50 দিনের সময় দিয়েছিলেন, কিন্তু তিনি এখন বলছেন আলোচনা কিংবা এই অপেক্ষার তো কোনো মানে নেই, কারণ আলোচনা এগুচ্ছে না। 2 সপ্তাহ চলে গেছে, কোনো অগ্রগতি নেই এবং ভবিষ্যতে অগ্রগতির আশা তিনি দেখছেন না। তাই সরাসরি অ্যাকশনে যাওয়াটাকে তিনি মনে করছেন অনেক বেশি উপকারী এবং 10 থেকে 12 দিন পরে তিনি অ্যাকশনে যাবেন এমনটি তিনি বলছেন বটে। তিনি অনেক কথাই তো বলেছেন যে একদিনের মধ্যে যুদ্ধ বন্ধ এবং আরও নানা ইস্যু আছে। এখন যে 10 থেকে 12 দিনের আলটিমেটাম তিনি দিচ্ছেন সেটি শেষ পর্যন্ত কতটা ফল দেবে, কিংবা তিনি কেন অবস্থান পরিবর্তন করলেন বলে আপনার কাছে মনে হচ্ছে? পরিবর্তন একটা কারণ হচ্ছে যে তার পশ্চিমা মিত্রদের চাপ উর্সুলা ভ্যান দের ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্টের সাথে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে যুক্তরাষ্ট্রের একটা শুল্ক বিষয়ে একটা চুক্তি হয়েছে। তো সে নিয়ে তার সাথে আলোচনার সময় নিশ্চয় অন্যান্য রাজনৈতিক বিষয় এবং বিশেষ করে ইউক্রেন যুদ্ধ নিয়ে তো নিশ্চিতভাবে আলোচনা হয়েছে। সেটি একটি ব্রিটিশ প্রধানমন্ত্রী কির স্টারমার সাথে তার কথাবার্তা হয়েছে। তাছাড়া ইউরোপের অন্যান্য মিত্র দেশের সাথে তার যুদ্ধের কথাবার্তা হচ্ছে, তারা তাদের কনসার্ন জানাচ্ছে। সবকিছু মিলিয়ে তিনি এই মুহূর্তে ইউরোপে আছেন এবং তিনি যেটা বললাম এই ধরনের কথাবার্তা সবকিছু মিলিয়ে এবং তিনি একজন হতাশা বোধ করছেন। কিন্তু এট দি সেম টাইম এটা দেখুন, তিনি বলেছেন আবার বুধবার সম্ভবত হোয়াইট হাউসে গিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন, এই কথাও তিনি বলছেন। ফলে 10-12 দিনের কথা বলে তারপর একটা সুযোগও রেখেছেন যাতে বেরিয়ে আসেন। আর যুদ্ধবিরতিতে পৌঁছানোর ঘোষণার জন্য বলা হয়েছে, কিন্তু একেবারে যুদ্ধবিরতি শুরুই করে দিতে হবে 10-12 দিনের মধ্যে। আমার যে রিডিং সেটাতে ওরকম ভাষ্য ছিল না, হয়তো আমি ঠিক মতো ওটা পড়িনি। এরপরে কবির সাহেব যখন বলবেন হয়তো তার থেকে আমরা শুনবো, কিন্তু 10-12 দিনের ভিতরে যুদ্ধ বন্ধের কথাটা বোধ হয়নি। এটা এত ওভারঅল এখনো পর্যন্ত এটাকে ভয়ঙ্কর চাপ হচ্ছে বলে মনে হয় না। তবে আরো কিছু কিছু কথা বলেছেন তিনি, অবশ্য সেটা এক ধরনের চাপ। সেটা হচ্ছে যুক্তরাষ্ট্রের সাথে তো আগে বাইডেন প্রশাসন আমলে এত প্রচন্ড ভাবে স্যাংশন আরোপ করা হয়েছে রাশিয়ার উপরে, রাশিয়ার সাথে বাণিজ্য পশ্চিমা জোটের প্রায় বন্ধ। সেক্ষেত্রে রাশিয়ার উপরে অতিরিক্ত স্যাংশন আরোপ করার কোনো সুযোগ তার নেই, কিন্তু তিনি বলছেন সেকেন্ডারি অন্য ধরনের স্যাংশন। সেটা হচ্ছে রাশিয়ার থেকে যে সমস্ত মানে পণ্য অন্য রাষ্ট্রগুলো কেনে সেগুলোর উপরে তারা সেই রাষ্ট্রগুলোর উপরে মানে ধরো একটা পার্টিকুলার রাষ্ট্র রাশিয়া থেকে জিনিসপত্র কেনে তার উপরে শুল্ক আরোপ করবে। শুল্ক আরোপ করবে মানে সেই শুল্ক 100% হতে পারে। এখন এখানে আরেকটা কথা আছে, সেই শুল্ক আরোপ ওই দেশের সমস্ত বাণিজ্যের উপরে। ধরা যাক ভারতের সাথে যুক্তরাষ্ট্রের আলোচনা প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে, 2-1 দিনের ভিতরে হয়তো চূড়ান্ত হতে পারে, বাংলাদেশের সাথে আশা করা যাচ্ছে। যাই হোক, সেখানে ভারতের সাথে 15-20% মধ্যে করা হতো। তো ভারত তো সেখান থেকে তেল আমদানি করছে, তো তার উপরে কি তাহলে এই চুক্তিতে 15-20% থাকা সত্ত্বেও যদি রাশিয়া ওই চুক্তিতে রাজি না হয়, তার উপর অতিরিক্ত স্যাংশন আরোপ ডাইরেক্টলি করতে না পারলে ভারতের উপরে যুক্তরাষ্ট্র কি 100% শুল্ক আরোপ করবে? এটা মনে হচ্ছে কি দেখা যাক।
না, জি, আমি দেখা যাওয়ার অপেক্ষায় বিষয় থাকবো। আছে, কারণ 10-12 দিনের মধ্যে আবারও নতুন কোন আলটিমেটাম হয়তো আসতে পারে। প্রফেসর ডক্টর কবির হাসান, আপনার কাছে যেটি জানতে চাই সেটি হলো, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগে 50 দিনের আলটিমেটাম যখন দিয়েছিল, মস্কো চুপ করে বসেছিল, কোনো টু শব্দটি করেনি। এবার 10 থেকে 12 দিনের আলটিমেটাম দেওয়া হয়েছে। মস্কোর একজন এমপি, অর্থাৎ তাদের সংসদের একজন সদস্য, তিনি বলছিলেন যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এইসব আলটিমেটাম আমাদের এখানে কাজ করে না, ফ্রন্ট লাইনেও কাজ করে না, এবং সেটা মস্কোতেও কাজ করে না। এবং তিনি বলছেন রাশিয়া তাদের অস্ত্র, তাদের নীতি এবং তাদের ইচ্ছে এটির উপরে ভিত্তি করে চলে। অর্থাৎ এটি একজন সাধারণ এমপির কথা, আমরা এটা পুতিনের কথা কিংবা রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কথা হিসেবে ধরে নিচ্ছি না। মূল কথাটি হলো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই সব আলটিমেটাম দিচ্ছেন, নিজেই সেটি প্রত্যাহার করছেন, নিজেই সেটি পরিবর্তন করছেন। আদৌ কি এই থ্রেট, যেটি সৈয়দ মাহমুদুল্লাহ বলছিলেন যে ভারতের উপর তো চাইলে আপনি 100% ট্যারিফ দিতে পারবেন না, চীনের উপর তো 100 না 144%ও আপনি দিতে চেয়েছিলেন, পরে নেগোসিয়েশন করতে হচ্ছে, আলটিমেটলি কি এই সেকেন্ডারি ট্যারিফের হুমকি দিয়ে রাশিয়াকে নত করা যাবে, নাকি আসলে অন্য কোনো টেকনিক, যে টেকনিকে এখন পর্যন্ত ভাবা হয়নি, সেই টেকনিকটা ফলো করে এই ইউক্রেন যুদ্ধটা থামানো যেতে পারে? দেখুন, আমেরিকা যদি সত্যি অনেস্ট হতো যে এই যুদ্ধ থামানো দরকার, এটা অনেক আগে থেমে যেত, এখনো থামতে পারে। কিন্তু আপনি দেখেন আমেরিকার পলিসির কন্ট্রাডিকশন। ওরা যে এইমাত্র যে ট্যারিফ চুক্তি হলো ইউরোপিয়ান ইউনিয়নের সাথে, ইউরোপিয়ান ইউনিয়ন তো কিছুই নেই, ওরা আমাদের কাছে ওদের সার্ভিস এক্সপোর্ট করে আর আমাদের কাছে সবকিছু কিনে। ইউরোপ এখনো রাশিয়ার উপর নির্ভরশীল তাদের জ্বালানি ইয়ার জন্য, লিকুইফাইড জ্বালানি ওরা রাশিয়া থেকে কিনে। সুতরাং এখানে মাল্টিপল ফ্যাক্টর ইজ ইনভলভ, ইন্টারকানেক্টেড। মানে পুতিন ডোনাল্ড ট্রাম্প ইচ্ছা করলে রাশিয়াকে এইরকম হুমকি দিয়ে কোনো কাজ করতে পারবে না। কারণ হয়তো সেই হুমকি সে চায়নাকে, চায়না তো হিউজ ট্রেড আছে, হয়তো চায়না ডাজন্ট কেয়ার, কারণ চায়নার অনেক কিছু আছে যেটা আমেরিকাতে বিক্রি করতে পারে, কিন্তু রাশিয়ার অনেক কিছু আছে যেটা ওরা সারা দুনিয়াতে বিক্রি করতে পারে। সুতরাং এই থ্রেড গুলো কাজে লাগবে না, যেটা সে চাচ্ছে অপটিক্স। আপনি যেটা বললেন যে লাইফ কন্টিনিউয়াসলি, তার আগের কথার সাথে পিছনের কথা তার ইয়া নেই। আমার মনে হয় এজিং অলসো ইজ গোয়িং অন, হি ডাজন্ট রিমেম্বার। এই যে কথাটা বলে দিল, সমস্ত কথাবার্তা একজন স্টেটমেন্ট কখনোই বলে না, কিন্তু সে বলে দেয় সারা। কিন্তু তার যে মানে যারা অ্যাডভাইজার আছে তাদেরকে এই নিয়ে ডিল করতে হয়। না, কিন্তু তিনি তো স্কটল্যান্ড সফরে আছেন, সেখানে ব্রিটেনের প্রধানমন্ত্রী এসে দেখা করছেন, সেখানে ইউরোপীয় ইউনিয়নের সাথে চুক্তি হচ্ছে, অর্থাৎ ইউরোপের একটা ইচ্ছে আছে, অর্থাৎ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দিয়ে রাশিয়ার উপর চাপ তৈরি করা। তাদেরকে খুশি করতে কি তিনি এই ধরনের বক্তব্য রাখছেন বলে মনে হয়? হ্যাঁ, আপনি জুয়েল ভাই, আমি ওদিকে যাচ্ছিলাম, তাদেরকে খুশি করার জন্য কথাগুলো বলেছে। যখন আমেরিকা ফিরে আসবে সেটা ভুলে যাবে। কারণ আপনি কন্ট্রাডিকশন দেখেন যে মানে ট্রাম্প বলছে তোমরা আমাদের কাছে যুদ্ধাস্ত্র কিনবা, সেটা তোমরা ইউক্রেনকে দিবা, তাই না? একদিকে সে এগুলো ফ্যাসিলিটেট করছে, আবার রাশিয়াকে বলছে তোমরা মানে যুদ্ধবিরতিতে যাও। রাশিয়া তো আর মানে যেমন তেমন প্ল্যান না, এটা তো গাজা না, ইচ্ছা করলেই পাঠায় দিল লোকজনকে, মানবতা জীবন বাধ্য করছে, মানে অমানুষের মতো মারছে, কোনো কিছু বলতেছে না। এই যা কিছু ইসরায়েল বলছে সেটা তো রাশিয়ার বেলা খাটে না, চায়নার বেলা খাটে। আপনি দেখেন চায়নার সাথে যখন ট্রেড ডিল মানে ডিবাকল চলছিল, আমরা তোমার ট্রেড বাইরে দিলাম, চায়নাও বাইরে দিল, শেষ পর্যন্ত কি হলো, আলটিমেটলি এটি এক্সটেন্ড করলো, কারণ এটা আমেরিকান ইকোনমি সাংঘাতিক ভাবে এফেক্ট করবে। এই একই জিনিস আপনার রাশিয়ার বলতে পারেন। মোহাম্মদুল্লাহ বলেছেন রাশিয়ার সাথে তো প্রেটিমাস কোনো ধরনের ইয়া নেই, ট্রেড নেই, অলমোস্ট জিরো, তাই না? এখন সেকেন্ডারি ট্যারিফের কথা, সেকেন্ডারি ট্যারিফের কিন্তু ভূ রাজনৈতিক ব্যবস্থা আছে। চায়নার সাথে ওরা পারবে না ট্যারিফ খেলা খেলে, ইন্ডিয়াকে ওরা খেপাতে চাবে না, কারণ ইন্ডিয়া তাদের তেলের, আমি যেটা শুনেছি লাস্ট ফিগার, 1/3 অফ দ্য তেল মানে ওরা রাশিয়া থেকে ইম্পোর্ট করে ভেরি লো প্রাইস, যেন $30 ব্যারেল বা $35 ব্যারেল পর। মানে এখন এটা যদি $100 চলে যায়, এটা ইন্ডিয়ান ইকোনমিকে সাংঘাতিক ইম্প্যাক্ট করবে, এবং ইন্ডিয়াকে দিয়ে সে চায়নাকে সাহায্য করতে যাচ্ছে। আমার মনে হয় এটা হবে না, এটা জাস্ট অপটিক্স, अगेन লাইক এনি আদার ট্রাম্প অপটিক্স। সে ইউরোপে আছে, একটু খুশি করার জন্য এটা বলেছে, আমেরিকা সে ভুলে যাবে। হয়তো বড় জোর সেটা এক্সপেক্ট করছে যে পুতিনের অফিস থেকে একটা কল যাবে, পুতিন হয়তো তাকে একটা কল করবে। তারা তো সাইকোলজি জানে, দে আর প্লেইং উইথ দ্য সাইকোলজি। দিস গাই ইজ এ লুনাটিক অ্যাকচুয়ালি। আমেরিকার জন্য ভালো না সে, আমাদের বিশ্বের জন্য ভালো না। সরি, আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি, বিরতি থেকে ফিরে আমরা আরো বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। দর্শক আমাদের সঙ্গে থাকুন। আবার স্বাগত ডেমোক্রেসি অনুষ্ঠানে।
আমরা বিরতির আগে অর্থাৎ শুরুতে যেমনটি বলছিলাম যে ম্যানহাটনের পার্ক এভিনিউতে এক বন্দুকধারী হামলা চালিয়েছে। এখন পর্যন্ত প্রাপ্ত খবর হলো তার গুলিতে এক পুলিশ অফিসার মারা গিয়েছেন এবং পরবর্তীতে ব্যাপক তল্লাশির মুখে একটা সময় গিয়ে তিনি নিজেকে গুলি করে আত্মহত্যা করেছেন। 6 জন আহত হওয়ার সব মিলে খবর পাওয়া গেছে। আমরা মূল আলোচনায় ফিরতে চাই। সৈয়দ মাহমুদুল্লাহ এবং প্রফেসর ডক্টর কবির হাসান আছেন আমাদের সঙ্গে। সৈয়দ মাহমুদুল্লাহ, আপনার কাছে জানতে চাই, প্রেসিডেন্ট ট্রাম্প স্কটল্যান্ডেই ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সাথে বৈঠকের এক পর্যায়ে তিনি বেশ বিরক্তি নিয়ে স্বীকার করেছেন যে গাজায় যে অবস্থা চলছে, অর্থাৎ মানুষ যে অনাহারে আছে, অর্ধাহারে আছে, খাদ্য সংকট চলছে, ত্রাণবাহী যারা ত্রাণ নিয়ে যাচ্ছে তাদের সাহায্যকে ছিনতাই করা হচ্ছে, যারা ত্রাণ নিতে লাইনে দাঁড়াচ্ছেন তাদের উপর বোমা বর্ষণ করা হচ্ছে এবং তিনি এটি নিয়ে বিরক্ত প্রকাশ করেছেন। নেতানিয়াহু যেটি অস্বীকার করে আসছিলেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই বক্তব্যের পরে গাজায় ত্রাণ তৎপরতা তো অন্তত জোরদার হওয়ার কথা। আমরা আশা করব সেটা, কারণ তার আগেই আরো অনেকগুলো ঘটনা ঘটেছে। ধরা যাক নিউ ইয়র্ক টাইমস একটা জুইশ ফ্যামিলি টাউন করে, সেই পত্রিকা আগেও নানা ধরনের মানবতাবাদী বা মানবাধিকার বিষয়ক অনেক রিপোর্ট কাগজ সম্পর্কে দিয়েছে, কিন্তু এইবারে অত্যন্ত সংবেদনশীল বেশ কয়েকটি রিপোর্ট ছাপিয়েছে। তার ভিতরে যেটা বললেন, ইসরায়েলের ভেতর থেকেই তাদের নাগরিকদের, ইসরায়েলি ইহুদি নাগরিক, তাদের দুটো মানবাধিকার সংগঠন, তারা একটা স্টেটমেন্ট ইস্যু করেছে, লম্বা স্টেটমেন্ট। তারা সমস্ত তথ্য ইত্যাদি অনুসন্ধান করে সেগুলো দিয়ে বলেছে যে সেখানে জেনোসাইড চলছে। জেনোসাইডের বাংলা কিন্তু গণহত্যা আমরা বাংলাতে আর কোনো প্রতিশব্দ নেই বলে মনে হবে গণহত্যা। এটা অনেক স্ট্রং ওয়ার্ড। জেনোসাইড মানে একটি জনগোষ্ঠীকে সম্পূর্ণভাবে। জাতিগত হত্যা কি হতে পারে? জাতিগত নিধন এটা বলা চলে, কিন্তু তারপরে জেনোসাইড যেটা কনভে করে সেটা হয় না। এটা হচ্ছে একটি জনগোষ্ঠীকে সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন করে দেওয়ার লক্ষ্যে যে ব্যাপক নির্বিচার হত্যাকাণ্ড চালানো হয়, প্ল্যান প্রোগ্রাম করে, সেই ধরনের হত্যা। যাই হোক, সেখানে জেনোসাইড চলছে তারা বলছে। তো এইটার পরে এখন নড়ে চড়ে বসার অবস্থা হয়েছে। আর আমরা সেখানে গত কিছুদিন থেকে দেখেছি, শুনুন একটা জিনিস, কারা নড়েচড়ে বসছে সেটাকে একটু যোগ করতেন যে কারা নড়েচড়ে বসছে বলে আপনার কাছে ধারণা? সারা বিশ্বে একটু নড়েচড়ে বসছে। ওখানকার এই ভয়ঙ্কর অবস্থা দেখে ফ্রান্সের প্রেসিডেন্ট কয়েকদিন আগে তিনি ঘোষণা করেছেন যে তিনি প্যালেস্টাইনকে রাষ্ট্রের স্বীকৃতি দেবেন। এটি তিনি এর আগেও বলেছিলেন, এর আগেও কিন্তু বেশ কয়েক মাস আগেও তিনি বলেছিলেন। হ্যাঁ, বলেছিলেন তখন, কিন্তু এবার একেবারে স্পষ্ট ডিক্লেয়ার করেছেন তিনি করেছেন। এবং তিনি ব্রিটেনের সাথে নিয়ে কথাবার্তা বলেছেন। ইউরোপের আরো কয়েকটা দেশ অলরেডি প্যালেস্টাইনকে স্বীকৃতি দিয়েছে রাষ্ট্র হিসাবে। তো যে এর আগে আপনি উল্লেখ করেছেন, পৃথিবীর জাতিসংঘের সদস্যদের 142টি সদস্য অলরেডি প্যালেস্টাইনকে স্বীকৃতি দিয়েছে। যাই হোক, তো এটা দিকে দিকে ছড়িয়ে পড়ছে প্যালেস্টাইনের পক্ষে সমর্থক। এর কারণ তাদের চাইতে, ভালোবাসার চাইতে সেখানে যে জাতিগত নিধন চলছে এটা সারা পৃথিবীর লোক দেখছে। একটা কথা বলুন, এই যে দ্বিতীয় মহাযুদ্ধের সময় হিটলার যখন তার ইউরোপের তার দখলীকৃত অঞ্চল, পোল্যান্ড সহ অন্যান্য এলাকা তার নিজের দেশে ইহুদিদের উপরে গণহত্যা চালালো, সেটা দেখে, সেসব ছবি এখনো যদি আমরা দেখি, যার ভিতরে ন্যূনতম মানবতা বোধের তার বিন্দু মাত্র অবশ্য আসে, সে তাতে বিচলিত না হয়ে পারবে না, ভয়ঙ্কর ভাবে মানসিক যন্ত্রণায় ভুগবে। তো সেটা আমরা দেখেছি। তো সেই ইহুদিদের নিয়ে গঠিত রাষ্ট্র, তারা আর একটি জনগোষ্ঠীর উপরে রাষ্ট্রের পক্ষ থেকে, সেটার জন্য সেই রাষ্ট্রের সব জনগণকে দায়ী করা নিঃসন্দেহে অন্যায়, সেটাকেও দায়ী করেন, অন্তত আমি করি না। কিন্তু রাষ্ট্র এটা করছে, বেনিয়ামিন নেতানিয়াহু এটা করছে। এবং বারবার সে যে সমস্ত কথা বলছে, কয়েকদিন আগে আরেকটা রিপোর্ট ছাপা হয়েছে, সেটা হচ্ছে সে বলেছে, এই নেতানিয়াহু নামে যে ব্যক্তি, সে বলেছে যে হামাস ওখানকার যে টেররিস্ট অর্গানাইজেশন বলছে, সেটা সমস্ত খাদ্যদ্রব্য দ্বারাই যাই যে সেটা চুরি করে নিয়ে যায়।
হামাসের কয় লক্ষ লোক আছে? 22 লক্ষ লোকের জন্য খাদ্য যদি আপনি দেন, তাহলে আপনি কি স্বীকার করছেন যে ওদের অর্ধেক লোক, 1/4 লোক, 5 লাখ লোক হামাস? তাহলে তাদেরকে কয় হাজার মেরেছেন? মাত্র তো 60,000-এর নিচে মেরেছেন। তো আরো তো কয়েক মিলিয়ন মারতে হবে, 1 মিলিয়ন বেশি মারতে হবে। হামাস সব নিয়ে যাচ্ছে, নিয়ে রাখছে কোথায়? এই এত জায়গা কোথায় গেল? সব বাড়িঘর তো সব ধ্বংস করে ফেলা হচ্ছে, বিল্ডিং তো সেখানে কিচ্ছু নেই, নিয়ে যাচ্ছে। কিছুতে তাদের লোকরা নিয়ে আন্ডারগ্রাউন্ডে নিতে পারে না, একদম 1% বা 1000 ভাগের 1 ভাগ, এটা হতেও পারে। এইটা এখন সর্বশেষ নিউ ইয়র্ক টাইমসের একটা গতকালকের রিপোর্ট ছিল, ইসরায়েলের সামরিক বাহিনীর নেতৃত্বের পক্ষ থেকে বলা হয়েছে এই অভিযোগ সত্য না, হামাস কোনো খাদ্যদ্রব্য চুরি করছে না ব্যাপক হারে। তারা বলছে যে সামান্য হতে পারে এইটা। তো ফলে একটার পর একটা সব নেগেটিভ খবর আসছে, এইটি একটি, এবং মানুষ দেখছে। একটা কথা দেখছেন আপনি, আমরা তো মানুষ, আপনি এই যে গাজায় যে মানে শীর্ণকে হাড্ডি বেরিয়ে যাচ্ছে, শিশু মারা যাচ্ছে, এগুলা দেখছি। কিন্তু এর দিকে একটা দেখেছেন, বুকে শিশুকে নিয়ে, মৃত শিশুকে বুকে নিয়ে মা, তার চোখে পানি দেখেছেন? গত কয়েক মাসে কোনো মায়ের বাবার চোখে পানি দেখেছেন? বিশেষ করে মায়েদের চোখে আমি অন্তত দেখে, পানি শুকিয়ে গেছে। কি রকম মানুষের উপরে কিরকম যন্ত্রণা হলে মানবতার ন্যূনতম সভ্যতাকে ডিহিউম্যানাইজ করে ফেলা হয়েছে। সব মানুষ হয়ে আমরা একবিংশ শতাব্দীর এই প্রথম ভাগে এসে আমরা এটা আবার দেখবো পৃথিবীতে আমাদের চোখের সামনে, সারা বিশ্ব দেখছে। এ কল্পনা করা যায় না। ট্রাম্প সাহেব অবশ্য এবারে যেটা বলেছেন সেটা আমরা আশা করবো তিনি চাপ সৃষ্টি করবেন। তাকে যখন বলা হয়েছে ওখানে হচ্ছে কিনা, হ্যাঁ বলছে নেতানিয়াহু এরকম বলছে কিছু হচ্ছে না, বলছে না আমি বাচ্চা কাচ্চাদেরকে তো দেখলাম, ওদের চেহারা দেখে তো বোঝা যায় যে ওরা খাবার পাচ্ছেন, ওনার ল্যাঙ্গুয়েজও আপনারা ফলো করবেন, ব্যাপারটা বুঝছেন? তাহলে দেখা যাক, মানে পশ্চিম থেকে যদি যুক্তরাষ্ট্র চাপ দিত, বাইডেনের আমলে এই সব সমাধান হয়ে যাবে। বাইডেন সেখানে অস্ত্র সরবরাহ করেছে, সমস্ত সমর্থন দিয়েছে, মৌখিক কিছু কথা বলে। সেই আমলে মৌখিক কথাটা এতদিন ছিল না। এখন দেখ, আমি মানে আশাবাদী ব্যক্তি, কিন্তু এক্ষেত্রে আমি কিছু সাহায্য হয়তো বাড়তে পারে। শুনুন, 2.1 বা 2.2 মিলিয়ন পিপল, 21 বা 22 লক্ষ জনগোষ্ঠীর জন্য প্রতিদিন গড়ে ন্যূনতম চাহিদা মেটানোর জন্য 200 থেকে 250 ওই যে বিশাল যে লরি ট্রাক সেগুলো লাগে। সেখানে ইসরায়েল বলছে 100 লরি ওই পাশে অপেক্ষা করছে, 100 তারা খালাস করছে, এই কথা বলছে। 100 লরি, 100 লরি, ইউ আর জোকিং? পান পেয়েছেন, ফাজলামি পেয়েছেন? মানবতার প্রতি এইরকম মানে বৃদ্ধাঙ্গুষ্টি দেখানো। ডক্টর কবির হাসান, আপনার কাছে যেতে চাই। আমরা একটু প্রসঙ্গটা পাল্টে নিতে চাই এই কারণে যে আসলে এই বিষয়টি নিয়ে আলোচনাই করা সম্ভব হচ্ছে, স্টেটমেন্টও দিচ্ছে বিভিন্ন দেশ, কিন্তু খুব একটা ইতিবাচক কিছু হচ্ছে না। অর্থনীতিতে কেমন সপ্তাহ কাটালেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? তিনি বিভিন্ন দেশের সঙ্গে, জাপানের সঙ্গে, ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে ট্যারিফের চুক্তি করলেন, ফেডারেল রিজার্ভ চেয়ারম্যানকে সরানোর বিষয়ে স্টেটমেন্ট দিলেন, চাকরির হার, বেকারত্বের হার এবং জিডিপি সবকিছু মিলে। আপনি অর্থনীতির মানুষ, আপনার কাছ থেকে একটু শুনতে চাই যে তিনি কি কোনো ক্রাইসিস ফেস করছেন ইকোনমি, মানে অর্থনীতিতে, নাকি আসলে সব ঠিকঠাকই আছে? এখনো সেইভাবে উনি ক্রাইসিস ফেস করছেন না। আপনার এই প্রশ্নের জবাব দেওয়ার আগে আমি জাস্ট একটা জিনিস অ্যাড করতে যাচ্ছি। মোহাম্মদুল্লাহ ভাই বলেছেন যে গাজার ইস্যুটাকে ওরা ডিহিউম্যানাইজ করে ফেলেছে, এই যে কষ্টকে ওরা কষ্ট মনে করছে না। আমার ভাবতে অবাক লাগে যে জনগোষ্ঠী ইসরায়েল, তাদের মানে লোকজন যে দ্বিতীয় মহাযুদ্ধে যেভাবে স্লটার হয়েছে, ওরা একইভাবে স্লটার করে যাচ্ছে একটা জনগোষ্ঠীকে। এটা কোনো বিবেচনায় আসে না। কিন্তু আনফর্চুনেটলি এইটার পেছনে ইসরায়েলি জনগোষ্ঠীরও হাত আছে মেইন। তারাই তো এই গভর্নমেন্টকে ক্ষমতা এনেছে। এবং আপনি যদি রান করেন, অফকোর্স যে দুইটা মানে রিপোর্টের কথা আপনি বললেন, যে মানবতাবোধী লোক ওখানে আছে, কিন্তু তারা তো মেজরিটি না। মেজরিটি বিশ্বাস করে যে এইটা ওদের গড গিফটেড থিং, এখানে ওদের রাজত্ব থাকবে। শুধু তাই না,
ওরা সিরিয়া, জর্ডান, মেনি আদার কান্ট্রি গ্রেটার ইসরায়েল সেটা বিশ্বাস করে, এবং এখানকে মানে মানব শূন্য করে ফেলাটা তাদের এটা প্রফিটিক, অ্যাপোক্যালিপটিক। অনেকের সাথে আমি যখন প্রাইভেটলি আলাপ করি বলে যে না, এখন ওরা বিশ্বাস করে ইটস নট রিয়েলি ইসরায়েল ডুইং ইট, ইট হামাস ডুইং ইট। আপনি কি জানেন যে গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন ওয়াজ ক্রিয়েটেড বাই দ্য ইউএস এন্ড ইসরায়েল, এবং ওরা যখন এই ফ্লো দেওয়া শুরু করে সেখানেও তারা 1000 লোক মেরেছে। তো এগুলো সব বোগাস কথাবার্তা, এই কিছুদিন মানে মায়া কান্না করবে, আলটিমেটলি কোনো কিছুই হবে না। এখন কামিং ব্যাক টু ইকোনমি, আপনি জানেন যে এই সপ্তাহটা ইজ ভেরি ঘটনাবহুল, কারণ অনেকগুলো রিপোর্ট এই সপ্তাহে আসবে যেটা দি ইউএস ইকোনমির ভবিষ্যৎ কি হবে সেটা ঠিক হবে। যে কথাটা এখন হটকেকের মতো বাজারে বিক্রি হচ্ছে সেটা হলো রেট কাট নিয়ে। আপনি জানেন যে ডোনাল্ড ট্রাম্প একবার ফেড চেয়ারম্যান পাওয়ালকে বলে স্টুপিড, ই লো আইকিউ, তারপরে আবার ভালো বলে, তারপর সে আনপ্রেসিডেন্টেড ওখানে একটা ফেডারেল বিল্ডিং করবে, সে বিল্ডিং সে ইন্সপেকশনে গিয়েছে, আসলে আলটিমেটলি সে ইমপ্লিসিট একটা থ্রেট দিতে গেছে। কারণ আপনি জানেন বুধবারে ওদের এফওএমসি ফেডারেল ওপেন মার্কেট কমিটি যেখানে রেট ওরা ডিসাইড করে, যেটা বেসিক রেট এবং যেটার বেসিস করে ইউএস এর অন্যান্য ইন্টারেস্ট রেট গুলি ডিটারমাইন হয়, এটা নিয়ে একটা মিটিং আছে। সে একটু চাপ দিতে যাচ্ছে, বলে ফেলেছে সেই মিটিং এ যে রেট কাটানো দরকার, কারণ মানে অনেক ফেডারেল গভর্নমেন্টের অনেক খরচ দিতে হচ্ছে, ইন্টারেস্ট এক্সপেন্স ইজ ভেরি হাই বিকজ অফ মানে লট অফ বরোইং ফ্রম দি সেক্টর। তো উনি গিয়েছেন আসলে থ্রেট দেওয়ার জন্য, কিন্তু থ্রেটে কাজ হয় না। উনি ফার্স্ট টাইম আই এম সিন যে ফেড চেয়ারম্যান আসলে তাদের মানে হি ইভেন ভ্রুক্ষেপে করছে না। যদি বডি ল্যাঙ্গুয়েজ দেখেন, এবং ট্রাম্প কিন্তু রেডি হয়ে এসেছে, ওই জন্য আমি তো এটা দেখিনি 2.5 থেকে 2.7 3.1 ট্রিলিয়ন কস্ট ওভারানটা সব জায়গায় আছে, সবকিছু আছে, এইটা ভেরি আনপ্রেসিডেন্টেড। তো যে জিনিসগুলো আপনাকে মনে রাখতে হবে, ফার্স্ট অফ অল এই যে ট্যারিফ নিয়ে আনসার্টেনিটি যেগুলো চলছে গত 2 মাস ধরে, আলটিমেটলি একটা যৌক্তিক পরিণতির দিকে যাচ্ছে, কিন্তু আলটিমেটলি ট্যারিফ যে জিনিসটাকে এফেক্ট করবে বেশি গুড সেক্টরকে, যারা কনজিউমার গুড গুলোকে এফেক্টেড হবে, এবং কনজিউমার গুড গুলো যে প্রাইসটা যেটাকে আমরা বলি পিসিএ, প্রাইভেট কনসাম্পশন এক্সপেন্ডিচার, এইটা ওই স্ট্যাটিস্টিক্স আসে ফেডারেল রিজার্ভ অলওয়েজ ডেটা ড্রিভেন। তারা বলছে যে তোমার যে ট্যারিফ, তোমার যে বিগ বিউটিফুল বিল এর ইমপ্যাক্ট কনজিউমারদের কি হবে, এটা আমরা না দেখে আমরা কোনো ডিসিশন নিতে পারছি না। বাট এই জিনিসটা ডোনাল্ড ট্রাম্প চাচ্ছে ফেড চেয়ারম্যান মুখ থেকে বের করতে, যে কোনো ধরনের একটা আশ্বাসবাণী যে এই বছরে অ্যাটলিস্ট একটা বা দুইটা ট্যারিফ কাট হবে, রেট কাট হবে, এবং সেইটাই সে চাচ্ছে। এখন দেখা যাক বুধবারে কি হয়, কিন্তু বুধবারে কোনো রেট কাটের কোনো সম্ভাবনা নেই। এটা নির্ভর করছে যে কি মানে কোয়ার্টার টু ডেটা যেটা আসবে। আপনারা জানেন যে কোয়ার্টার ওয়ানে ইকোনমি কন্ট্রাক্ট করেছে -0.5%, and expectation quarter টু তে 2% এর এক্সপানশন হবে, কিন্তু এক্সপানশন যখন হয় তার ইকোনমি হিটিং আপ, তখন তো রেট কাটের প্রশ্নই আসে না। তারপরে ইনফ্লেশন ফ্যাক্টর যেটা আমি বললাম, ইনফ্লেশনটা এবার ক্রিপিং আপ করছে। আপনি জানেন যে এটা 2.4 থেকে 2.7 এ গেছে, তারপর যেটা কোর ইনফ্লেশন বলে এটা 2.9% চলে গেছে, এবং এই ট্যারিফের ইম্প্যাক্টটা যখন পড়বে, যেটা যখন আরো আসবে, ইনফ্লেশন আর বেড়ে যেতে পারে। ইনফ্লেশন বেড়ে গেলে তো রেট কাটের প্রশ্নই ওঠে না। তারপর আসবে জব এবং পেরোল গ্রোথ। এখন যদি জব ফিগার গুলো আসবে সপ্তাহে, এটার বুধবার, শুক্রবার, শুক্রবারে, সেটাও একটা ইন্ডিকেশন দেবে কোন দিকে ইকোনমি যাচ্ছে। আমরা হয়তো বুধবারের পরে আবারও বিস্তারিত আলোচনা করব। একটু বাংলাদেশ প্রসঙ্গে আলোচনা রাখতে চাই সৈয়দ মাহমুদুল্লাহ। আরেকটা জিনিস বলছি, আরেকটা জিনিস যেটা কনজিউমার কনফিডেন্স ফিগারটা কালকেই আসবে, এইটার উপরে দেখা যাবে যে ইকোনমি কোন দিকে যাচ্ছে, এবং সেটা অলসো সেটার উপর নির্ভর করে ফেডারেল রিজার্ভ চেয়ারম্যান বুধবারে ঠিক করবে যে কোন দিকে ওরা যাচ্ছে। রেট কাট, স্টিডি রেট কাট, অথবা সাম সর্ট অফ কমিটমেন্ট যে একটা বা দুইটা রেট কাট হতে পারে সেপ্টেম্বর অথবা নভেম্বরে। সৈয়দ মাহমুদুল্লাহ, আপনার কাছে যেটি জানতে চাই, আমরা জানি যে আমেরিকার চাপ বাড়ছে বাংলাদেশের উপর, বিশেষ করে ট্যারিফ ইস্যুতে নন ডিসক্লোজার যে এগ্রিমেন্ট হয়েছে সেখানে চীনের সাথে সম্পর্ক কমাতে বলা হয়েছে। অন্যদিকে চীন বাংলাদেশের সবচেয়ে বড় বিনিয়োগকারী বলা যেতে পারে, এবং ভালো সম্পর্ক, অনেক বছর ধরে ভালো সম্পর্ক চলছে। এখন চীনও কিছুটা পেতে চাইছে বাংলাদেশের কাছ থেকে। তারা পাকিস্তানের সঙ্গে যে জোট, দেশীয় জোট, সেখানেও চাইছে বাংলাদেশকে। এর আগে আমরা জানি বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে বাংলাদেশকে সক্রিয়ভাবে চেয়েছিল। বাংলাদেশ আসলে যে দোটানায় আছে, কি করা উচিত বলে আপনার ধারণা?
উচিত তো আমরা আলোচকরা বলতে পারি না। যাই হোক, সেটা হচ্ছে বাংলাদেশ দুর্নীতি আছে। এর কারণ হচ্ছে বাংলাদেশ আকস্মিক ভাবে এই যে মানে ছাত্রদের আন্দোলন হলো, সেটা সফল হলো, আগের সরকার হাসিনা সরকারের পতন হলো, এগুলা সব বোঝা গেল। কিন্তু তার পরবর্তীতে দেখা যাচ্ছে যে একের পর এক ৭১কে অস্বীকার করে। একটা হচ্ছে আগের একটা অজনপ্রিয় সরকার, তাদের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে, তার কারণে মানে গণবিস্ফোরণ হতে পারে, সেটা এক জিনিস। কিন্তু ৭১ বাংলাদেশ সৃষ্টির এই ঘটনাটাকেই অস্বীকার করার একটা প্রবণতা। সমস্ত স্থাপনা ধ্বংস করে দেওয়া হয়েছে। খালি মানে রাষ্ট্র স্থপতি শেখ মুজিবুর রহমানের বাড়ি ধ্বংস করেছে তা না, সবকিছু সর্বত্র। এই কথাটাই আর এখন মুখে নেই, এই একটা। তারপরে তার মাজার ডিস্ট্রয় করার জন্য ওখানে নিয়ে যাচ্ছিল, সেখানে আবার মিলিটারি তাদেরকে পাহারা দিচ্ছে। একটা এখনো পর্যন্ত স্বীকৃত রাজনৈতিক দল না, তাদেরকে মিলিটারি সাঁজোয়া বাহিনী পাহারা দিয়ে সেখানে এলাকা নিয়েছে। যে এটা এই বাংলাদেশের ইতিহাসে অন্য কোন দেশ জানি না, সাঁজোয়া বাহিনী বা মিলিটারি প্রহরা দিয়ে কোনো রাজনৈতিক দলকে মিটিং করতে নিয়ে গেছে। এটা শোনা ডক্টর মাহমুদুল্লাহ, নিয়ে কি গিয়েছে নাকি নিয়ে এসেছিল, মানে হামলার পরে নিয়ে এসেছিল? না, হামলার পর না, আগে থেকেই রুট চেঞ্জ করে তারা নিয়ে এসছে। আপনি তথ্য যাচাই করে নেক্সট শোতে আমাকে বলবেন। জি। আমি তথ্য যাচাই করে নিয়েছি যে এই একটা কথা, যাচাই করে বলছি। দ্বিতীয় কথা হচ্ছে বাংলাদেশে এত মানে কড়াকড়ি আছে, এগুলোর উপরে তারপর যাচাই করছি। যাই হোক, তারপরেও কারফিউ দিয়ে দিনের পর দিন সেখানে কি করা হচ্ছে আমরা জানি না। কথাটা হচ্ছে যে এই যে ৭১কে অস্বীকার করে পাকিস্তান থেকে আমরা বেরিয়ে আসলাম, সেই পাকিস্তানের সাথে প্রেম ভালোবাসা হঠাৎ করে এত বাড়ানো শুরু হলো। তারপর চীনে গিয়ে সেখানে তারা মানে ৩ রাষ্ট্রের যৌথ, আপনি এখন বলছে তারা হয়নি, কিন্তু তখন অ্যানাউন্স করে দেওয়া হয়েছে স্টিয়ারিং কমিটি যে মিটিং বলা হচ্ছে ইয়েতে ইসলামাবাদে হবে নেক্সট মিটিং, বাংলাদেশকে সেখানে নেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে। ওইখানে কমিটি পর্যন্ত হয়ে গেছে। ৩ দেশের প্রায় একটা মানে মৈত্রী, সামরিক মৈত্রী নয়, একটা মৈত্রী। ভারতের ব্যাপারে আমাদের অনেক অভিযোগ আছে। আমরা একটি সমমর্যাদার ভিত্তিতে, সার্বভৌম মর্যাদার ভিত্তিতে রাষ্ট্র চাই আমাদের এখানে। সেখানে লোকজনের উপর অত্যাচার করা উচিত না, তাদের লোকদেরকে জোর করে বাংলাদেশে তাড়িয়ে দেওয়া উচিত না। আমরাও আমাদের জনগোষ্ঠীর উপরে, সংখ্যালঘু জনগোষ্ঠীর উপর অত্যাচার যে সমস্ত বিবরণ পায়, এগুলো করা উচিত না, সেটা উন্নতি। কিন্তু তার মানে আমি আমার সমস্ত ভূ রাজনৈতিক সব চিন্তা ভাবনা না করে, আমার ৭১, আমার জন্মের ইতিহাস চিন্তা না করে আকস্মিক ভাবে মানে পাকিস্তানের সাথে নর্মাল একটা মানে সুসহ একটা রিলেশনশিপ থাকতে পারে। শেখ হাসিনার আমলে পাকিস্তানের সাথে যথেষ্ট, ওখান থেকে আমাদের অ্যাডভার্স ছিল, বা ওরা অনেক বেশি রপ্তানি করছে বাংলাদেশে শেখ হাসিনার আমলে, সমস্ত মানে দোটানার সত্ত্বেও বলে সেগুলা হতে পারে। কিন্তু মানে মৈত্রী করার দিকে চলে যাচ্ছিল, এবং যেভাবে হাত তুলে তারা দেখেছেন, অথচ তারা জানেন বাংলাদেশকে যুক্তরাষ্ট্র সমর্থন দিচ্ছে, তাদের ভূ রাজনৈতিক স্বার্থ আছে। ভূ রাজনৈতিকটা হচ্ছে ওই যে এর আগে শেখ হাসিনা আমলে তারা প্রেসার দিয়েছিল তাদের কোয়াডে জয়েন করার জন্য, সমর্থন দেওয়ার জন্য, তিনি রাজি হন। এই আমলে সেটার ব্যাপারে বেশ যথেষ্ট চাপ আছে, এবং সেটার কারণে এই যে বাণিজ্যের ব্যাপারে ৩৫% বা ৩৭% কথা বলা হচ্ছে, সেটা সম্ভবত নামিয়ে আনা হবে। বাংলাদেশ নিশ্চয়ই এর ভিতরে কমিটমেন্ট নেই, বলে বাংলাদেশকে ওখান থেকে চীনের সমস্ত প্রেশার সত্ত্বেও বাস্তবতার কারণে বাংলাদেশ থেকে ওখান থেকে কোয়াডেও জয়েন করলে আবার চীন নাখোশ হবে, সেই কারণে বাংলাদেশ চাইলেও পারছে না করতে। প্রফেসর ডক্টর কবির হাসান, শেষের দিকে আছি আমরা, আপনার কাছেও জানতে চাইবো এই ইস্যুটাতে। হ্যাঁ, দেখুন, ফার্স্ট অফ অল আমি ৭১-এর সে বিতর্কে যেতে চাই না। ৭১ আমাদের গর্ব, এবং এই যে নতুন গভর্নমেন্ট, যে ইন্টারিম গভর্নমেন্ট এসেছে, তারা যে কিছু কিছু কাজ করছে যে আমাদের ঐতিহাসিক মানে এটা তো আমাদের ন্যাশনাল হেরিটেজ, বাড়ি ভেঙে ফেলা, এই সমস্ত ব্যাপারগুলো, এটা আমি পক্ষে না। বাট এট দ্য সেম টাইম যে শেখ হাসিনা আমার যে অত্যাচার হয়েছে, যে ক্ষোভ পুঞ্জীভূত, যে জেনারেশন তাকে ক্ষমতা থেকে নামিয়েছে, নট অনলি নামিয়েছে, দেশ থেকে বের করে তাদের সেই ক্ষোভের ইয়াটাকে অ্যাড্রেস করতে হবে। তো এটাকে আমি সেপারেট ভাবে দেখতে চাচ্ছি, যেটা চায়না, এবং চায়না আসলে আমার মনে হয় না যে মানে ইন্টারিম গভর্নমেন্টের কোনো ধরনের পার্মানেন্ট এগ্রিমেন্টে যাওয়া উচিত। চায়না খুব তাড়াহুড়ো করছে, তারা মনে করছে একটা ভ্যাকুয়াম পেয়েছি,
এখন পাকিস্তান বাংলাদেশকে একসাথে, পাকিস্তান ও বাংলাদেশের অনেক বাইলেটারাল অনেক ধরনের গ্রিভেন্সের ব্যাপার আছে। লেট দি টাইম রিজলভ দিস ইস্যু ওয়ান বাই ওয়ান। এবং চায়না একটা রোল তো প্লে করতেই যাবে, কারণ পাকিস্তানের সাথে চায়নার অনেক লম্বা সম্পর্ক, এবং যেহেতু বাংলাদেশ ওয়াজ পার্ট অফ পাকিস্তান ওয়ান টাইম ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, ওরা আবার সে পুরোনো জিনিস ফিরিয়ে আনতে যায়। আপনাকে মনে রাখতে হবে শত্রুতা মানে চিরদিনের জন্য নয়। যে ভিয়েতনামকে মানে আমেরিকা এত অত্যাচার করেছে, সে ভিয়েতনাম হ্যাপেন্স টু বি মানে আমেরিকার সবচেয়ে ভালো বন্ধু। আপনি ট্যারিফ নেগোসিয়েশন দেখেন, সবার আগে হয়েছে। হ্যাঁ, সুতরাং শত্রুতা চিরদিনের জন্য নয়। সেটা যদি সমতার ভিত্তিতে হয়, মর্যাদার ভিত্তিতে হয়, পাকিস্তানের বিরুদ্ধে আমাদের এই সমস্ত গ্রিভেন্স গুলো আছে, গ্রিভেন্স গুলোর সাথে অ্যাড্রেস করতে হবে এবং আমরা একটা সম্পর্কে ফিরে যেতে হবে। আই ডু নট সি এনিথিং রং উইথ দিস। কিন্তু এখানে চায়নার ইন্টারেস্ট আছে, চায়না ভয় পাচ্ছে যে কোয়াডে ঢুকে যায় কিনা, অথবা সেখানে ভারত আছে। চায়না তার ভূ রাজনৈতিক অর্থে এবং ব্যবসায়িক অর্থ, আপনি জানেন যে বাংলাদেশে সবচেয়ে বেশি ইনভেস্টমেন্ট চায়না তাদের ইনভেস্টমেন্টকে ওরা মানে সেফ রাখতে চাচ্ছে। সবকিছু মিলে ওদের কিন্তু একটা তাড়াহুড়ো আছে, কিন্তু ইন্টারিম গভর্নমেন্টের কোনো ধরনের পার্মানেন্ট এগ্রিমেন্টে যাওয়া ঠিক হবে বলে আমি মনে করি না। জি, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে। আমরা আরও বেশ কয়েকটি ইস্যু নিয়ে হয়তো আলোচনা করতে পারতাম আমাদের হাতে সময় থাকলে, কিন্তু আজকের মতো আমরা এখানে শেষ করছি। আপনাদের দুজনকে ধন্যবাদ আপনাদের মূল্যবান মতামত এবং সময়ের জন্য, এবং একই সঙ্গে দর্শক যারা দেখছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের মতো। আগামীকাল আবার রাত 8টায় আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।